বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বাংলাদেশের অভয়নগর উপজেলা বা থানা এলাকায় যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একজন মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিছু মানুষের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের দু চারটে কথা বলতে চাই। এই কারণে, বাংলাদেশে আমার আদি বাড়ি যে গ্রামে এই ঘটনা ঘটেছে তার পাশেই মাঝখানে একটা গ্রাম বললেও হয়, ওদিক দিয়ে ঘুরে দুটো গ্রাম বললেও হয়। আর আপনারা জানেন যে গ্রামে যারা পুরুষানুক্রমে পাশাপাশি গ্রামে বাস করে, তারা পাশাপাশি 8-10টা গ্রামের লোকজনকে সাধারণভাবে সবাই চেনেন। সবাই নিজেদের পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরকমই অত্যন্ত ঘনিষ্ঠ মানুষজন। প্রত্যেকে এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষকে নিজেদের ঘনিষ্ঠ বলেই মনে করেন, চেনেন, জানেন, বোঝেন। এই ঘটনা বাংলাদেশে আমার গ্রামের পাশের ঘটনা। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে বিকৃতভাবে উপস্থাপন করে একটা বিশেষ রাজনৈতিক দল, তারা সুবিধা আদায় করবার একটা প্রচেষ্টা শুরু করেছে এবং তারা যেভাবে বিষয়টাকে দেখাবার চেষ্টা করছে সেইটা ঠিক নয়, বরং সেটা এই বাংলারও মানুষের মধ্যে বিভেদ, সাম্প্রদায়িক উত্তেজনা, ঘৃণা এগুলো তৈরি করার একটা প্রচেষ্টা হিসেবে দেখা যায়। আমি আপনাদের ঘটনা সম্পর্কে দু চারটে কথা বলি। সেটা জানতে পারলে এইটা নিয়ে যদি অন্য কোনো রকম প্রচেষ্টা, যে প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে, সেটাতে আপনারা অযাচিতভাবে যেন প্রভাবিত না হয়ে যান। এই গ্রামের নাম হলো ডহর মশিয়াটি। আসলে মূল গ্রাম, যেটা পরিচিত গ্রাম, সবাই চেনেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, জেলার বিভিন্ন অঞ্চলে, এপার বাংলায়ও যে নামটা মানুষের কাছে পরিচিত, সেটা হলো মশিয়াহাটি। মশিয়াহাটি একটা অঞ্চল যেটা সংখ্যালঘু মানুষের অধ্যুষিত অঞ্চল, নির্দিষ্টভাবে বললে নমশূদ্র প্রধান অঞ্চল। এই মশিয়াহাটিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান 1918 সালে তৈরি হয় রায়চরণ মহালদারের নেতৃত্বে, যাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষ শিক্ষিত হন, লেখাপড়া শেখেন। এবং বাংলাদেশে যে 2-3টি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল,
তার মধ্যে এই অঞ্চলটা একটা বিশেষ অঞ্চল। অনেকে বলে থাকেন এইটাই সব থেকে বেশি সংখ্যালঘু মানুষ অধ্যুষিত এলাকা। যে গ্রামে এই ঘটনা ঘটেছে সে গ্রামের চারিপাশে যে গ্রামগুলো, সেসব গ্রামে একটাও মুসলমান মানুষ নেই। কোনো মুসলমানকে ওই গ্রামে আসতে হলে বা তারা যখন এসেছেন হিন্দু গ্রাম অতিক্রম করেই এসেছেন, এবং সে হিন্দু গ্রাম এমনই গ্রাম যে সে গ্রামে একটিও মুসলমান পরিবার বাস করেন না। এরকম একটা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। আমি, আমার বন্ধু বান্ধব, আমার যা পরিচিতি, বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি, আর আমি অন্তত 50টা ভিডিও দেখেছি বসে বসে কয়েকদিন ধরে, তার থেকে যে তথ্য আমি পেয়েছি তাতে আমি নিশ্চিত এই কারণে, আমি ওই অঞ্চলের গত 20 বছরের আরো কিছু ঘটনার খবরাখবর জানি, যার সঙ্গে মিলিয়ে দেখলে এই ঘটনাটা আরো ভালোভাবে বোঝা যায়। সেগুলো যারা জানেন না, যেগুলি খবরে আসছে না, সম্ভবত এলাকার লোকেও বলছেন না, নানান কারণে বলছেন না, অনেকটা ভয় হয়তো কাজ করছে, যে কারণে অনেকেই বুঝতে পারছেন না। এই কারণেই আমি কথাগুলো বলছি। ওই অঞ্চলে বহুদিন ধরে, অন্তত 20-25 বছর ধরে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে। 10 জন 20 জনের এরকম গ্রুপ, 5 জন 10 জন 20 জনের গ্রুপ, তারা সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তারা মানুষের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে, সেগুলো আদায় করে, না হলে তাদের উপর আক্রমণ করে, খুন জখম করে। আবার এই লোকগুলিকে কিছু কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থে টাকা দিয়ে প্রতিপক্ষকে খুন জখম করার কাজেও ব্যবহার করে। আমি এই যে কথাটা বলছি, 96 গ্রামের বিস্তীর্ণ এলাকায়, গ্রামের পর গ্রামে যদি খোঁজ নেওয়া যায় তাহলে এই একটা কথাই উঠে আসবে। সরকারও, বাংলাদেশ সরকারও এদের বিরুদ্ধে একটা দুটো বড় বড় অভিযান চালিয়েছে, অনেকে ধরা পড়েছে, মারা গেছে। আবার বেশ কিছু মানুষ তারা পালিয়ে এসে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। আমি একটা উদাহরণ হিসেবে বলি, বারাসাতের নেতাজি নগর বা নেতাজি পল্লী বলে একটা জায়গা আছে, বিশাল অঞ্চল। নীলগঞ্জে, বারাসাত থেকে যখন আপনি ব্যারাকপুরের দিকে যাবেন, ডান দিকটাই কোনায়। তারা এই অঞ্চলে এসে ওই সব যশোর খুলনার মানুষ বেশি ওখানে বসবাস করেন, ওখানে এসে আশ্রয় নেয়। এখানে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা এখানেও দৌরাত্ম্য শুরু করে, এবং তাদের নিজেদের মধ্যে খুনোখুনি করতে করতে 8-10 জন অন্তত খুন হয়ে যান। আমি গত 5-10 বছরের কথা বলছি, কি 15 বছরের কথা বলছি, করে করে তারা শেষ হয়ে গেছেন। আমি আরো 2-1 জন জানি আমাদের মসলন্দপুর বা আশেপাশে, তারা এখন আর এর সঙ্গে যুক্ত নেই, এখানে এসে পালিয়েছিলেন, আস্তে আস্তে তারা অন্যান্য টুকটাক কাজকর্মের মধ্যে মিশে গেছেন। কিন্তু এই সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি এইটা নির্মূল হয়নি। কিছু মারা গেছে, পালিয়ে গেছে, আবার নতুন নতুন সৃষ্টি হয়েছে। এবং দুর্ভাগ্যজনক হলেও এইটা সত্যি, এর মধ্যে মুসলমান 2-1 জন আছে, কিন্তু অধিকাংশ এই দুষ্কৃতীরা হিন্দু। এবং এই যে
গোলমাল। এই গোলমালটা হচ্ছে, এই অঞ্চলটা হলো বিলগুলো 100 চাষ হতো। আমরা যখন ওই এলাকায় স্কুলে পড়েছি, যে মাঠে 12 মাস ফুটবল খেলতাম, সেই মাঠে এখন চৈত্র বৈশাখ মাসে 3 ফুট জলের নিচে থাকে সেই ফুটবল মাঠ। ওই গোলপোস্ট, ফুটবল মাঠের গোলপোস্ট বর্ষাকালে জলের নিচে ডুবে যায়। এরকম একটা জলাবদ্ধ এলাকায় পরিণত হয়েছে। গত 30-40 বছর ধরে এই জলাবদ্ধতা চলছে। ফলে কৃষিজীবী মানুষ এখন জলজীবী মানুষে পরিণত হয়েছে। চাষের বদলে মানুষ ওই জমিটা এখন মাছ চাষ করে, নিজেরা করেন না। ওইটা যাদের পয়সা আছে, পেশি আছে, রাজনৈতিক ক্ষমতা আছে বা রাজনৈতিক ক্ষমতার মদত আছে, এরকম লোকজন, মূলত মুসলমান, তারা ওই সব এলাকার জমিগুলি লিজ নেয়। ধরুন এক একটা লিজে, ছোট লিজ, ছোট ঘেরও আছে, আবার এরকম বড় ঘেরও আছে। বড় ঘেরগুলোতে কয়েকশো বিঘা জমি নিয়ে একটা ঘের, 200-300 কৃষক পরিবারের জমি আছে ওখানে, 10 কাঠা, 5 কাঠা, 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে। তাদের কাছ থেকে লিজ নিয়ে তাদের বিঘা প্রতি একটা টাকা দেয় বছরে, যাকে ওখানে হাড়ি বলে। এই ব্যবসায়ীরা চাষ করেন, মাছ চাষ করেন। আর ওখানে কিছু লোকজনের প্রয়োজন হয়, ওই যে কৃষকরা, তারা অনেকে ওখানে লেবারে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। রাস্তা হয়ে গেছে, এখন ভ্যান রিক্সা চালান, নানান রকম কাজের সাথে মানুষ যুক্ত হয়ে গেছেন। আর ওইটা একটা ফিক্সড ইনকাম, যেটা আগে ধান চাষ করে পেতেন, এখন সেটা জমি লিজ দিয়ে পান। ঘটনা যেখানে ঘটেছে, এইটা হচ্ছে একটা বড় বিলের মধ্যে দিয়ে, এই 200 গজ হতে পারে, একটা লম্বা একটা দাঁড় বলে আমাদের এলাকায়, উঁচু জমি, তার উপর দিয়ে গ্রামটা, গ্রামের মাঝ দিয়ে একটা রাস্তা, রাস্তার দুই পাশে একটা দুটো করে বাড়ি, এরকম সরু হয়ে গেছে। ওদিকের একটা বড় এলাকা, আর উত্তরে একটা বড় এলাকা, দক্ষিণে একটা বড় এলাকা, তার সংযোগ স্থল হচ্ছে এইটা, একটা বিলের মধ্যে দিয়ে, ওইটা গ্রাম। তার নাম হচ্ছে ডহর মশিয়াটি, মানে ওই যে মশিয়াটির কথা বললাম তার একটা এক্সটেনশন, আবার বাড়িয়াদা বলেও বলে। সেখানে ঘটনাটা ঘটেছে। মোটামুটি যেটা আমি শুনেছি, 200 কৃষকের জমি আছে যে বিলটাতে। এরকম বিলটা একজন ঘের মালিক কয়েক বছর ধরে, বিগত 10 বছর ধরে, হয়তো 10-15, যাই হোক, তিনি ওইটা লিজ নিয়ে চাষ করেন। এইটা ওই গ্রাম থেকে দক্ষিণ এলাকা, কেশবপুর অঞ্চলের মানুষ, তিনিও মুসলমান। আর এখন ওই বিল, ওই যে জমি, তার ঠিক উত্তর প্রান্তে দুপাদি বলে একটা গ্রাম আছে। ওই গ্রামের একজন, যেটা বিভিন্ন সূত্রে এখন দেখলাম ভিডিও টিডিও দেখে, যে তিনিও খুব ভালো মানুষ তা নন, মানে মাসেল পাওয়ারওয়ালা লোক, 6-7টা ভাই, ওই যেমন হয় আর কি, মানে একটু রাজনীতির সাথেও যুক্ত আছে, কি কৃষক সংগঠনের সাথে আছেন, দাদাগিরিও করেন, ব্যবসাও করেন, এরকম বড় গ্রাম, বড় বংশ, বড় পরিবার, আর সেই সঙ্গে সেই মানসিকতা, একটু জোর জুলুম করা, দাদাগিরি করা, এই সবগুলো আছে। তো তরিকুল বলে, ওই 6-7 ভাইয়ের এক ভাই তরিকুল বলে যিনি, তিনি ওই হয়তো ছোটখাটো ঘের আশেপাশে ছিল তার, 5 বিঘে 10 বিঘে নিয়ে। এখন তিনি বিএনপির সাথে আছেন, বিএনপি এখন একটু রাজনৈতিকভাবে শক্তিশালী, হয়তো এই সবটা মিলিয়ে তিনি এখন ওই বড় ঘেরটা নিজে লিজ নেওয়ার চেষ্টা করছিলেন। আগে যিনি ছিলেন তার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এখন এইটা করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে যার জমি, যে কৃষক, তাদের কনসেন্ট দরকার।
ধরুন 200 কৃষক পরিবারের জমি আছে, 100 পরিবারের বেশি পরিবার যাকে দিতে চাইবে ন্যাশনালি গেটটা, তিনি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, ভয় টয় পেয়ে যদি পিছিয়ে না যান। তো এরকম ভাবে একটু সই স্বাক্ষর সংগ্রহ করা, কার পক্ষে কতজন, গেটটা ও পাবে না এ পাবে, একটা টেনশন চলছিল। এর মধ্যে সম্ভবত পিন্টু বিশ্বাস বলে একজন, যিনি আমি যেটা জেনেছি তিনি কিন্তু এই তরিকুল যিনি খুন হয়েছেন তার পক্ষের লোক। গ্রামের কিছু লোক নতুন এই যে তরিকুল লিখতে চাইছে তার পক্ষে চলে গেছে, আর কিছু লোক যারা পুরনো গেট মালিক যারা ছিলেন তার পক্ষে আছেন। কিন্তু এই পিন্টু বিশ্বাস যে বাড়িতে তরিকুল খুন হয়েছে সে কিন্তু ওই তরিকুলের পক্ষের লোক। হয় তিনি টেলিফোন করেছিলেন তার বাড়ি আসবার জন্য, যে আরো 2-1 রাজি হয়েছে তোমাকে জমিটা দেওয়ার জন্য বা তোমার পক্ষে সই করে দেওয়ার জন্য, হয় তিনি টেলিফোন করেছেন অথবা তার নাম করে অন্য কেউ টেলিফোন করেছেন, এটা হতে পারে। যেহেতু কনস্পিরেসি একটা ছিল বোঝা যাচ্ছে, সেটা হতে পারে। হয়তো পিন্টু বিশ্বাস করেননি, তার নাম করে অন্য কেউ করেছে। উনি চলে এসেছেন, একটা বাইকে করে চলে এসেছেন ওনার বাড়িতে। উনার উঠোনে বসে যখন এইসব কথাবার্তা বা সই স্বাক্ষর 2-1 মিলে করছেন, সেই সময় ওই যে দুষ্কৃতী, মানে আসলে ওই সন্ত্রাসীরাই তাকে আক্রমণ করে, জাপটে ধরে ওই পিন্টু বিশ্বাসের ঘরের মধ্যে নিয়ে যায়। তরিকুল মুসলমান, নিয়ে গেল পিন্টু বিশ্বাসের ঘরের মধ্যে, মানে সে হিন্দু, এবং ঘরের মধ্যে তাকে নৃশংসভাবে খুন করে, গুলি করে এবং কুপিয়ে মারে। এই ঘটনাটা ঘটে গেছে, এর মধ্যে কোনো ভুল নেই। এবং এইটা আমি অন্তত যেটুকু বুঝেছি, এইটা গ্রামের লোকের কাজ নয়, সাধারণ কৃষকদের কাজ নয়। হতে পারে যা সম্ভাবনা বেশি বলেই অনেকে বলছেন এলাকার লোকে, ওই যে পুরনো ঘের মালিক তিনি হয়তো এই লোকগুলোকে নিয়োগ করেছিলেন এই দুষ্কৃতীদের পয়সা কড়ি দিয়ে বাজে ব্যবহার। এটা কোনো প্রমাণ না, অনেকে এইরকম মনে করছেন। তাকে নিয়ে খুন করে, এবং এর পাল্টা হিসেবে ওই যে খুন হয়ে গেলেন তরিকুল, তার ভাইয়েরা হোক, তার বন্ধু বান্ধব হোক, তার পার্টির লোক হোক, তার ফলোয়াররা হোক, যেভাবে হোক, 100-150 লোকজন বাইকে করে এসে ওই বাড়ি এবং তার আশেপাশে কয়েকটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খুনটা যেমন অন্যায় হয়েছে, একই রকম, বা কেউ কেউ বলতেই পারেন যে আশেপাশের নিরীহ লোকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, এই যে কাজ, এটা আরো বেশি অন্যায় কাজ হয়েছে, এটা হয়েছে, এটা ঘটেছে। এখন এইটা আজকে বিচার্য বিষয় যে এটা কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ কিনা। দেখুন, এইটা যখন খুন হয়েছেন তার পাশেই, মানে দুটো বাড়ির মধ্যে আর কোনো বাড়ি নেই, হয়তো 100 গজ দূরে একটা বাড়িতে মূত মহোৎসব হচ্ছিল। সেখানে অনেক লোকের খাওয়া দাওয়া হচ্ছিল, কিছু লোকজন নিশ্চয়ই আনাগোনা হচ্ছিল। অনেকে হয়তো মনে করতে পারেন পাশের বাড়িতে হলো, ওরা জানতে পারলো না। কিন্তু ওই গ্রামের বাড়িগুলোর অবস্থান যদি দেখেন, তাহলে অবস্থা দেখলে হয়তো অনেকে কনভিন্সড হবেন যে না জানাটাও অস্বাভাবিক কিছু নয়, জানাটাও সম্ভব, না জানাটাও সম্ভব। মানে একটা বাড়ি, তারপরে একটা বাড়ি, ওই এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সরাসরি রাস্তা নেই, ওই বাড়ি থেকে মূল রাস্তায় উঠতে হবে, আবার সেখান থেকে এই বাড়িতে, ওই মূল রাস্তা থেকে এই বাড়িতে, এরকম টাইপের একটা ব্যাপার সেখানে আছে, একেবারে ডোবা জায়গা এটা আছে। কিন্তু তা সত্ত্বেও এই কথাটাও একটু মাথায় রাখতে হবে যে একটা বাড়িতে একটা মানুষ খুন হলেন, সে বাড়িতে তো আরো 2-1 লোক ছিলেন। যারা খুন করেছে তাদের ভয়ে যতক্ষণ খুনিরা ছিল ততক্ষণ কিছু বলতে না পারলেও, তারা চলে যাওয়ার পরে নিশ্চয়ই তারা চেঁচামেচি করতে পারতেন, করেছেন হয়তো, মানে এইটাই স্বাভাবিক। এবং তাহলে আরো কিছু লোকে জানা দরকার, কারণ ওই গ্রামটা, দুবাদি গ্রামটা, ওখান থেকে
3 কিলোমিটার দূরে, 2.5-3 কিলোমিটার দূরে। লোকজন জুটে পিটে নিয়ে আসতে অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগেছে। এই 1.5-2 ঘন্টার মধ্যে যে কেউ আমার মতো, আপনারা যারা শুনছেন সবাই স্বীকার করবেন যে ঘটনা একটা ঘটে গেলে সে মারা গেছে না এখনো ট্রিটমেন্ট করলে বাঁচানো যায়, কিছু লোক তো তাকে হসপিটালে পাঠাবার চেষ্টা করবে, কি এটাই তো হয়। কিছু লোক ভয়ে পালিয়ে যান, আবার 2-4 জন এসে তো এটাও করে। করুক আর না করুক, ভয়ে পালিয়ে যাক, যেটাই সত্যি কি ঘটেছে আমরা জানি না, কিন্তু আমরা মনে করি যে এটা করা উচিত। আবার ওই যে পাশেই মহোৎসব ছিল, যেখানে 100, 200, 300 লোক যে খুন হয়ে গেছে, তার বাড়ির লোক মনে করতেই পারে যে তারা জানলো না, তারা একটু এগিয়ে আসলো না, স্বাভাবিকভাবে এটা মনে করতে পারে। হয়তো বাস্তব অবস্থা এরকম যে মানে ঢাকঢোল মাইক বেজেছে, ওরা জানতে পারেনি, বাস্তবতা তাই ঘটেছে। কিন্তু তার বাড়ির মানুষের তো মনে হতে পারে যে এটা তারা একটু দেখলো না, তারা একটু এগিয়ে এলো না, কেউ একটু তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলো না। এইটা যদি তার বাড়ির লোকে মনে করে, সেটা অস্বাভাবিক নয়। ফলে এরকম একটা জায়গা থেকেও যদি ক্ষোভ হয়ে থাকে, এসে ওইসব বাড়ির উপরে আক্রমণ করা, আমি বলছি এই আক্রমণ করাটা ঠিক হয়নি, কিন্তু এরকম ঘটনাও ঘটতে পারে, এরকম ভাবে একটা ক্ষোভের সৃষ্টি হতে পারে। আমি বলছি এই সব ব্যাপারগুলোকে মাথায় রাখুন, দুই দিককার মানসিকতার ব্যাপারটা একটু মাথায় রাখার প্রয়োজন। 6টা লোকে খুন করেছে, খুন করে তারা উত্তর দিকে যাননি। উত্তর দিকে গ্রামটা হিন্দু গ্রাম, সুন্দলি গ্রাম, কিন্তু সুন্দলি গ্রাম পার করে ডান দিকে গেলেই তো বাদি, ওইদিকে তারা যাবে না, তারা ওখান থেকে চলে যাবে দক্ষিণে, বাজেকুলটিয়া, মসিহাটি, সুজাতপুর, কুলটিয়া, লখাইডাঙ্গা, মহিষদিয়া, এই যতগুলো নাম বলছি এর মধ্যে কিন্তু একটাও মুসলমান পরিবার নেই। এই গ্রামের মধ্যে দিয়েই ওই যারা খুন করেছে তারা চলে গেছে, এবং এটা দিনের বেলার ঘটনা, বিকেল 5টা, কেউ 5টা বলছে, কেউ 5:30, কেউ 4টে, যাই বলুক, তখন অন্ধকার হয়নি, বিকেল 5টা। ফলে যারা খুন হয়েছেন তাদের এটা মনে হতে পারে যে এই সমস্ত লোকজন, তারা কেউ দেখতে পারলো না, কেউ তাদের ধরলো না, কেউ তাদের আটকালো না, কেউ তাদের চেনে না, এরকম মনে যদি হয় তাহলে কি সেটা খুব অস্বাভাবিক? এবং আমি আপনাকে বলছি, এই দুষ্কৃতীদের ওই এলাকার মানুষ সবাই না হলেও বহু মানুষ জানে কারা এটা করে, এবং এই দুষ্কৃতীদের মধ্যে 2-3 জন অন্তত ওই যে ডহর মহিষাটি তার পাশের গ্রাম বা এ পাশের গ্রাম ও পাশের গ্রাম তার আছেন, মানে সেটাও এলাকার লোকে জানে যে ওই গ্রুপের সাথে এই কয়েকটা গ্রামের কে কে জড়িত। এটা জানে না এরকম নয়, জানে কি করে? জানে কারণ ওর পাশের গ্রাম, বিভিন্ন গ্রামে তারা এইভাবে 1 লাখ 2 লাখ টাকা কালেকশন করেছে, নিজেদের গ্রামের ছেলে আছে, মানে যারা ওই সন্ত্রাসী কাজবাজের সাথে যুক্ত, পাড়ার লোক, গ্রামের লোকের কাছে এইভাবে টাকা চাপ দিয়ে টাকা আদায় করেছে এই সন্ত্রাসীরা। আমি অন্তত একটা নাম জানি যে এই টাকা দিয়ে সে গ্রাম ছেড়ে চলে গেছে, সেই গ্রাম ছেড়ে চলে গেছে, তিনি হিন্দু মানুষ, যে গ্রামে একটাও মুসলমান নেই, গিয়ে তিনি যেখানে ভাড়া নিয়েছেন সেখানে সেটা মিশ্র এলাকা, বেশিরভাগটা মুসলমান, অল্প হিন্দু, সেই এলাকায় বাসা নিয়ে ভাড়া নিয়ে আছেন। আমি বলছি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ব্যাপারটা বোঝবার জন্য আমি এই কথাটা বলছি। আমি অন্তত একজনকে আমি জানি তার কাছ থেকে এইভাবে টাকা আদায় করেছে। এখন প্রশ্ন হলো, এইটাকে দুটো ঘটনাকে আমি দুষ্কৃতির চোখে দেখবো না হিন্দু মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখব? আমি আপনাদের সবাইকে বলছি, তরিকুল খুন হয়েছেন এটা যেমন একটা দুষ্কৃতীদের কাজ বলে দেখুন, এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি করতে হবে। একইভাবে এই যে নিরীহ মানুষের ঘরে আগুন দেওয়া হয়েছে, এটাও দুষ্কৃতীদের কাজ হিসেবে, অন্যায় কাজ হিসেবে, অপরাধ হিসেবে এটাকে দেখে অপরাধীদের বিচারের দাবি তুলতে হবে।
সরকারকেও সেটা করতে হবে। এইটা হিন্দু মুসলমান হিসেবে দেখানোর কোনো চেষ্টা করা উচিত নয়, সেটা ওপার বাংলায়ও নয়, এপার বাংলাতেও নয়, কারণ এটা হিন্দু মুসলিম প্রশ্ন নয়। দেখুন, ওই যে পিন্টু বিশ্বাস বললাম, ওই পিন্টু বিশ্বাসের বাড়িতে গরু ছিল। ওই এলাকার মানুষ এখন বড় বড় গরু পোষে, মানে বড় বড় আড়িয়ে গরু পোষে, যেটা বিক্রি করে 2 লাখ 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকায় বিক্রি হয় এক একটা গরু 2 বছর পোষার পর। এলাকার কৃষকরা এটা করেন এখন। ওই পিন্টু মন্ডলের বাড়িতেও একটা গরু ছিল, ওই গ্রামের মধ্যে হয়তো সব থেকে বড় গরু। কিন্তু যদি লুটপাটের যেটা বলা হচ্ছিল যে লুটপাট ব্যাপারটা যদি মূল হতো, তাহলে ওর বাড়ির গরুটা অন্তত নিয়ে যেত। কারণ আমি জানি বা শুনেছি এখন থেকে 3 দিন 4 দিন আগে বা 5 দিন আগে ওই গরুটা তার কোনো আত্মীয় এসে নিয়ে যায়, হিন্দু নিয়ে যায় এবং নিয়ে বিক্রি করে দিয়েছে। নিশ্চয়ই সে কোথাও পালিয়ে আছে, যোগাযোগ থাকুক বা না থাকুক, ঘনিষ্ঠ আত্মীয় হলে যে ঠিক আছে গরুটা বিক্রি করে দিই, টাকাগুলো রাখি, সেটা কাজে লাগবে। 4 লাখ টাকার মতো দামে গরুটা বিক্রি করেছে। ফলে মানে যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়ির গরু যখন কেউ লুট করে নিয়ে যায়নি, ওই যে 31টা গরু লুট হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই কথাটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং আমি দেখেছি ভিডিওতে অনেক মহিলাকে প্রশ্ন করেছেন, তারা বলেছেন না, আমাদের এখানকার কোনো গরু কেউ লুট করে নিয়ে যায়নি। গরু নিয়ে গেছে আসলে ওই যে পাশের গ্রামে আত্মীয় স্বজন আছে, তারা গরুগুলোকে নিয়ে রেখেছে। 2-3টে গরু ওই আগুনের জন্য কিছুটা উন্ডে রয়েছে, সামান্য উন্ডে রয়েছে। একটা গরুর পায়ে দা লেগেছিল, মানে ওই দড়ি কাটার সময় দা স্লিপ করে গিয়ে একটু লেগেছিল। গরুর ক্ষতি মানে এইটুকু হয়েছে, লুটপাটটা হয়নি। কিন্তু তার মানে কি লুটপাট একেবারে হয়নি এরকম কি হতে পারে? হতে পারে লুটপাট হয়েছে। খুব দামি জিনিস, সোনা গহনা কেউ ওই লুটপাটের সময় সামনে পেয়েছে, টাকা পেয়েছে, নিশ্চয়ই সেটা নিয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য লুটপাট ছিল না। এখন প্রশ্ন হলো যে কেউ কেউ বলছেন যে যদি এটাকে হিন্দুরা মুসলমানের বাড়িতে করতে পারতেন, আমার মনে হয় না। হিন্দুদের সাহস হতো না মুসলমানদের বাড়িতে, মানে এই যে এরকম পাল্টাপাল্টি হয়েছে এটা করতে সাহস পেতেন না। পেতেন না কারণ তাদের সেখানে সংখ্যা, তাদের শক্তি, এইসব কারণে। মানসিকতার প্রশ্নটা আমি বাদ দিলাম, কারণ সেটা তো মানসিক ব্যাপার, হতো না। কিন্তু এটা হয়েছে মানে এটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলতে হবে বা সেভাবে প্রচার করতে হবে। হিন্দুরা বিপন্ন, আমার মনে হয় এইভাবে বলা ঠিক না। এবং ঠিক না এই কারণে পরবর্তী ঘটনার কথা বলছি, আমার এই ভিডিও এলাকার লোকে হয়তো 1-2 জন দেখবেন। সেটা এই কারণে, আমি যতগুলো ভিডিও দেখেছি, আমি দেখেছি যে হিন্দুরা রাস্তায় নামেনি, কিন্তু মুসলমানরা রাস্তায় নেমেছে। বিএনপির লোকজন রাস্তায় নেমেছে, কংগ্রেস তো আওয়ামী লীগ তো এখন নেই। তারা কিন্তু মিছিলে বলেছে এই লুটপাটের বিরোধিতা করেছে, এবং বিরোধিতা করে তারা বলছে যারা লুটপাট করেছে, ঘরে আগুন দিয়েছে, তাদের শাস্তি দিতে হবে। এবং সেই দাবিতে 100, 200, 500, 1000 লোকের মিছিল আমি দেখেছি। একটা নয়, একাধিক মিছিলে তারা এই বাড়িতে আগুন দেওয়া এই দুষ্কৃতীদের বিচার চেয়েছে, এবং তারা 100% মুসলমান। এই মিছিলে মানে 500, 1000, 1500 যে লোক আছে। ফলে এইটা দেখুন, সাম্প্রদায়িক ব্যাপার হলে কি হয়? সাম্প্রদায়িক ব্যাপার হলে ওই মুসলমানরাও এর পক্ষে দাঁড়িয়ে যায়। আমরা এরকম প্রতিহিংসামূলক ঘটনা তো দেখেছি। মানে একেবারে শেষের ঘটনাটার কথা যদি বলেন, গোদরাতে আগুন লাগিয়ে দিল, কিছু হিন্দু মানুষ মারা গেলেন। যে কেউ তো প্রশ্ন করতে পারেন, গোদরাতে যাদের মেরেছে তার থেকে 50 কিলোমিটার দূরে গুজরাটের আহমেদাবাদের মুসলমানদের কি দোষ? কিন্তু কার্যত এখানে 3 সংখ্যার মানুষকে মারেনি, আর ওখানে 4 সংখ্যার মানুষকে মুসলমানকে খুন করেছে। এইটা আমরা না চাইলেও এরকম ঘটনা ঘটে যায়। এবং এটা যখন ঘটেছে, তারপরের ঘটনা আমরা দেখেছি হিন্দুরা হিন্দুদের পক্ষে, মুসলমানরা মুসলমানদের পক্ষে।
কিন্তু অভয়নগরের ঘটনা তা নয়। অভয়নগরের ঘটনা, তারপরে তাদের পাশে এসে যারা দাঁড়িয়েছেন, ত্রাণ নিয়ে যারা জানিয়েছে, শুধু সরকার নয়, মানে শুধু সরকার ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে তা নয়, ব্যক্তি হিসেবেও সংগঠন হিসেবেও কিন্তু মুসলমানরা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের অভয় দিয়েছেন, দিচ্ছেন। ফলে এই জায়গাতে আমি আমাদের এখানকার হিন্দু ভাইদের বলবো যে এইটাকে যারা হিন্দু মুসলিম প্রশ্ন হিসেবে দেখাতে চান, যদি দেখানোর চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে ওখানকার ওই যে দুর্গত হিন্দু বা সংখ্যালঘু মানুষ, তারা আরো বেশি বিপন্ন হয়ে যান। মুসলমানরা তাদের পাশে দাঁড়াচ্ছেন, কয়েকজন দুষ্কৃতি করেছে, বেশিরভাগ মুসলমান যখন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তখন এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে মুসলমানদের যারা পাশে এসে দাঁড়াবার চেষ্টা করছেন তারা আহত হন, তারা মানসিকভাবে আহত হন। এইগুলো বরং সুযোগ, এইগুলো একটা দুর্ঘটনাও একটা সুযোগ সৃষ্টি করে। সেই সুযোগটা হলো এইসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পর্ক, সম্প্রীতি, যোগাযোগ বাড়িয়ে তোলা দরকার। আমি আশা করব যে ওখানকার মুসলমানরা সেটা করছেন। মিটিং মিছিলের মধ্যে দিয়ে আমি দেখেছি ঠিক একই রকম মিটিং কিন্তু আমরা মশিয়ারিতে দেখিনি, সুন্দরীতে দেখিনি, যেটা করার দরকার ছিল। যে এটা হিন্দু মুসলিম প্রশ্ন নয়, এটা আসলে দুষ্কৃতীরা করেছে। যারা খুন করেছে তাদের যেমন বিচার করতে হবে, যারা ঘর বাড়িতে আগুন লেগেছে তাদেরও বিচার করতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমি এই ঘটনা নিয়ে যারা এখানে রাজনীতি করার চেষ্টা করছেন, এখানে হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন, তাদেরও বলবো যে এটা করে ওখানকার মুসলমান, ওখানকার হিন্দুদের, বাংলাদেশের হিন্দুদের আরো বেশি বিপন্ন করবেন না। এমনিতেই নানা কারণে পাক ভারত উপমহাদেশের সংখ্যালঘুরা মানসিকভাবে অত্যন্ত বিপন্ন, দুর্বল হয়ে গেছেন। এইটা আরো বাড়িয়ে তুলবেন না। আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন তাদের সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।